তো আমরা যেটা করব সেটা হচ্ছে বডি ফ্লুইডস, body fluids and circulation দেহ তরল এবং সংবহন, দেহ তরল এবং সংবহন। ঠিক আছে, তো যদি আমরা এনসিইআরটি স্টার্টিং থেকে দেখি যে কিভাবে এই দেহ তরল কনসেপ্ট আসছে, কি বলছে, অল লিভিং সেলস নিড, সমস্ত সজীব কোষের কিছু প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? নিউট্রিয়েন্টস, পুষ্টি, অক্সিজেন and other essential substances এবং অন্যান্য কিছু জরুরি উপাদানের প্রয়োজন রয়েছে। এটা কোষের প্রয়োজন আছে। ঠিক আছে, এটা একটা প্রয়োজন। আর কি প্রয়োজন? ওয়েস্ট or harmful product produced কিছু ওয়েস্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, ওয়েস্ট or harmful product produced have to be removed। যেগুলো ওয়েস্ট আর হার্মফুল প্রোডাক্ট তৈরি হচ্ছে কোষের বিক্রিয়া চলাকালীন, সেগুলোকে কি করতে হবে? রিমুভ কন্টিনিউয়াসলি। ঠিক আছে, কন্টিনিউয়াসলি কোষ থেকে যেগুলো বিপাকীয় বস্তু তৈরি হবে সেগুলোকে বের করা দরকার আছে। for better functioning of the cells, tissues। বডি ফ্লুইডস বা দেহ তরল কি জিনিস? এই কনসেপ্টটা কোথা থেকে আসছে? দেহ তরল। তো প্রত্যেকটা জীবিত কোষের কি আছে? কিছু প্রয়োজন রয়েছে, কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। প্রয়োজন হচ্ছে যে প্রত্যেকটা কোষের পুষ্টির দরকার আছে, আর কিছু জরুরি উপাদানের দরকার আছে, অক্সিজেনের দরকার আছে, প্রত্যেকটা কোষের দরকার আছে। অ্যান্ড ওয়েস্ট হার্মফুল প্রোডাক্ট প্রডিউসড হ্যাভ টু বি রিমুভড কন্টিনিউয়াসলি। এবং যেগুলো ওয়েস্ট কোষের তৈরি হবে, কোষে মনে করো খাবার গেল, সেখানে কোষটা খাবারটা ভেঙে শক্তি তৈরি করলো, যেগুলো ওয়েস্ট ওখানে তৈরি হলো, যেমন কার্বন ডাইঅক্সাইড, সেটাকে রিমুভ করতে হবে কন্টিনিউয়াসলি। যেটা তৈরি হবে সেটাকে কন্টিনিউয়াসলি কোষ থেকে রিমুভ করতে হবে। কেন? কারণ কোষটা যেন ভালোভাবে কাজ করতে পারে, ফর বেটার ফাংশনিং অফ দ্য সেলস। হলো এটার জন্য। এবার for better functioning of the cells, এটার জন্য এখানে কি আছে? একটা এসেনশিয়াল আর এফিসিয়েন্ট
মেকানিজম দরকার আছে। Essential efficient mechanism have to mechanism need প্রয়োজন আছে। একটা এসেনশিয়াল এফিশিয়েন্ট মেকানিজম প্রয়োজন আছে কিসের জন্য? টু পারফর্ম দিস অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটাকে পারফর্ম করার জন্য একটা কি আছে? এফিশিয়েন্ট মেকানিজমের দরকার রয়েছে। ঠিক আছে, যেন যেই কাজটা আমরা করতে চাচ্ছি, যে কোষে কোনো বস্তুকে পাঠাতে, আর কোষ থেকে নিউট্রিয়েন্টস কোষে পাঠাবো, এবং কোষে যেগুলো উপাদান তৈরি হবে সেগুলোকে কোষ থেকে বের করব। টু পারফর্ম দিস অ্যাক্টিভিটি by which, যার দ্বারা কি হবে? by which these substances move into the cell and from the cells, যার দ্বারা কি হবে? পারফর্ম করার জন্য এটা ইউজ করতে হবে বাই হুইচ, যার দ্বারা এই সাবস্টেন্সেস গুলো মুভ ইনটু দ্য সেল, উপাদানগুলো কোষের মধ্যে যাবে, এন্ড ফ্রম দ্য সেল, এবং কোষ থেকে ওয়েস্ট গুলো বাইরে যাবে। এর জন্য একটা এফিশিয়েন্ট তোমার মেকানিজমের দরকার রয়েছে। এবার সিম্পল অর্গানিজম, মেথড অফ ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টের বিভিন্ন পদ্ধতি, ট্রান্সপোর্ট হওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি, মানে এই যে উপাদানগুলো পরিবহন হবে কিনা এর জন্য পদ্ধতি কি আছে? সিম্পল অর্গানিজম সার্কুলেট। আচ্ছা, সিম্পল অর্গানিজম যেমন কি আছে? সিম্পল অর্গানিজম যেমন আছে স্পঞ্জেস, সিলেন্ট্রেটস, এরা কি করবে? সার্কুলেট surrounding waters, circulate surrounding water through their body cavities, to facilitate the exchange of these substances। তো যে সাবস্টেন্স গুলো আছে সেগুলোকে ট্রান্সপোর্ট করতে হচ্ছে, তাই না? আমরা কিছু উপাদান কি করছি? কোষে নিয়ে যাচ্ছি, কিছু উপাদান কোষ থেকে বাইরে বের করছি। তো এই যে জিনিসটা ট্রান্সপোর্ট হচ্ছে, তো এগুলো সিম্পল অর্গানিজম কিভাবে করে?
দেহের মধ্যে যে জিনিসগুলো পরিবহন করতে হচ্ছে কিভাবে করছে? সিম্পল অর্গানিজম যেমন স্পঞ্জ আছে, সিলিন্ড্রেট আছে, এরা কিভাবে করছে? সার্কুলেট সারাউন্ডিং ওয়াটারস, আশেপাশের জলটাকে ওরা সার্কুলেট করে, তাদের চারপাশে জলটাকে কিসের মাধ্যমে? থ্রু দেয়ার বডি ক্যাভিটিস, তাদের দেহ গহ্বরের মাধ্যমে। কিসের জন্য? টু ফ্যাসিলিটেট দ্য এক্সচেঞ্জ অফ দিস সাবস্টান্সেস, ওই সাবস্টান্সেস গুলোকে যেন এক্সচেঞ্জ করতে পারে, যেন নিউট্রিয়েন্টসটাকে নিতে পারে, ওয়েস্টটাকে বাইরে বের করতে পারে। এক্সচেঞ্জ, এই যে যেন পুষ্টিটাকে কোষের মধ্যে নিতে পারে, ওয়েস্টটাকে কোষ থেকে বের করতে পারে, এই যে এক্সচেঞ্জ, যেন সাবস্টান্সেস গুলোকে এক্সচেঞ্জ করতে পারে, তার জন্য তারা ওয়াটার সার্কুলেশন করে। ঠিক আছে? কেমন? তাহলে যদি স্পঞ্জ হয়, স্পঞ্জের কি আছে? ছোট ছোট ছিদ্র আছে। এই ছিদ্রের মাধ্যমে এখান থেকে জলটা দেহের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে? স্পঞ্জের এই ছিদ্রগুলোকে কি বলে? অস্টিয়া। আচ্ছা, এরপরে আসবে মাঝখানটায়, এটাকে বলা হয় স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল। আর এই বড় ছিদ্রটাকে বলা হয় অসকিউলাম। ঠিক আছে? তো এখানে ওয়াটারটাকে সার্কুলেট কিভাবে করছে? এই দিক দিয়ে জল প্রবেশ করবে অস্টিয়া দিয়ে দেহের গহ্বরের মধ্যে, গহ্বর থেকে জলটা অসকিউলাম বড় ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? এরকম আছে, এরকম ছোট ছোট ছিদ্র দিয়ে জলটা প্রবেশ করছে, ভিতরে ঢুকছে, এখানে থাকছে, এখান থেকে তারপর এরকম বড় ছিদ্র আছে অসকিউলাম সামনে, ওটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট, মানে ওয়াটার সার্কুলেশন। এই যে সারাউন্ডিং ওয়াটার্স, তাদের চারপাশের জলটাকে থ্রু দেয়ার বডি ক্যাভিটিস ফ্যাসিলিটি সার্কুলেট, এভাবে সার্কুলেট করছে। কিভাবে সার্কুলেট করছে? এই যে ওয়াটারকে নিয়ে নিল, এবার ওয়াটার সার্কুলেশন করছে ওয়াটারটাকে। কেন? যারা তাদের সাবস্টান্স গুলোকে এক্সচেঞ্জ করতে পারে। যেমন যখন খাওয়ার দরকার হবে, এই জলের মাধ্যমে খাবার নিয়ে নিবে, আবার যখন ওয়েস্টকে বের করতে হবে, এই জলটার সঙ্গে মিশিয়ে দিবে, এই দিক দিয়ে ওয়েস্টটা বেরিয়ে যাবে। ঠিক আছে? এখানে তোমরা ফার্স্ট চ্যাপ্টারে অ্যানিমাল কিংডমে পড়বে যে কোয়ানোসাইট কোষগুলো ফ্ল্যাজিলেটেড মুভমেন্ট করে জলটাকে উপরের দিকে বের করে। ঠিক আছে? তো এখানে কি হলো? ওয়াটার সার্কুলেশন হলো কিভাবে? প্রথমে জল ভেতরে আসলো কিসের মাধ্যমে? অস্টিয়ার মাধ্যমে। তারপরে কোথায় গেল? তারপরে গেল স্পঞ্জোসিলের মাধ্যমে, স্পঞ্জোসিলে গেল। ঠিক আছে? স্পঞ্জোসিল থেকে কোথায় গেল? অসকিউলামে গেল, অসকিউলাম থেকে ওয়াটারটা দেহের বাইরে গেল। ঠিক আছে? এটা হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট। আবার সেটা দেহের মধ্যে আসতে পারে। এর মাধ্যমে তারা কি করে? স্পঞ্জগুলো কি করে? গ্যাদার ফুড। এটা কি হচ্ছে? ওয়াটার ক্যানাল সিস্টেম। এর মাধ্যমে তারা কি করে? গ্যাদার ফুড, খাবার সংগ্রহ করে। ঠিক আছে? রিমুভ ওয়েস্টকে দেহ থেকে বের করবে। ঠিক আছে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ করবে, রেসপিরেটরি এক্সচেঞ্জ,
গ্যাসিয়াস এক্সচেঞ্জ এর মাধ্যমে করবে, ফার্টিলাইজেশন করবে এর মাধ্যমে, এগুলো অনেক কাজগুলো তারা এর মাধ্যমেই করে। ঠিক আছে, খাবার সংগ্রহ করতে হচ্ছে, জলকে প্রবেশ করে নিচ্ছে, খাবার বের করতে হচ্ছে, মানে ওয়েস্ট বের করতে হচ্ছে, জলের সঙ্গে বের করে দিচ্ছে। এইভাবে তারা সিম্পল অর্গানিজমগুলো এভাবে তাদের মধ্যে যে পুষ্টিগুলো কি করতে হচ্ছে, দেহের মধ্যে প্রবেশ করাতে হচ্ছে, আবার দেহ থেকে বের করতে হচ্ছে। তো তারা এই পদ্ধতি ফলো করে এই কাজটা করে। ঠিক আছে, কিন্তু যেগুলো আছে তোমার কমপ্লেক্স, যেগুলো তোমার কমপ্লেক্স অর্গানিজম আছে, কমপ্লেক্স অর্গানিজম, এরা কি করে স্পেশাল ফ্লুইড ইউজ করে, বিশেষ তরল ইউজ করে within their body within their body তাদের দেহের মধ্যেই তারা স্পেশাল ফ্লুইডকে সার্কুলেট করে। ঠিক আছে, তার মাধ্যমে তারা তাদের কাজগুলোকে, মানে যেগুলো পুষ্টি পরিবহন পৌঁছাতে হবে নির্দিষ্ট জায়গায়, সেটা পৌঁছায় দেবে, আবার সেখান থেকে ওয়েস্টগুলোকে বের করবে। তো স্পেশাল ফ্লুইড উইদিন দেয়ার বডি তাদের দেহের মধ্যে সার্কুলেট হবে, এবং তার মাধ্যমে তারা তাদের কি করবে, তারা তাদের যে কোনো কাজ, যেরকম পুষ্টি পরিবহন করা উইদিন দেয়ার বডি সার্কুলেট দিস কমপ্লেক্স অর্গানিজম স্পেশাল ফ্লুইড ইউজ করবে, যার মাধ্যমে তারা দেহের মধ্যে উপাদানগুলোর পরিবহন করবে। ঠিক আছে, ট্রান্সপোর্ট দ্য ম্যাটেরিয়ালস। আচ্ছা, এখান থেকে আসছে বডি ফ্লুইডস এর কনসেপ্ট, মানে দেহ তরল। দেহ তরল দু রকমের হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, যেটা কোষের মধ্যে থাকে তাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড, কোষের মধ্যে থাকছে। আর যেটা কোষের বাইরে থাকবে তাকে বলা হবে এক্সট্রা সেলুলার ফ্লুইড। ঠিক আছে, আর এটা ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড যেই জলীয় অংশটা কোষের ভেতরে থাকে, এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা দুটা কোষের মাঝখানটায় থাকে। দুটা কোষের মাঝখানটায় যে তরলটা আছে তাকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে ইম্পর্টেন্ট আছে আমাদের ব্লাড, লিম্ফ হচ্ছে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড। তারপরে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মস্তিষ্ক আশ্বাসনাকাণ্ডে থাকবে, ঠিক আছে। তারপরে সাইনোভিয়াল ফ্লুইড, এটা কোথায় থাকবে, দুটো হাড়ের জয়েন্টে থাকবে, যেন হাড় দুটো মানে ঠক্কর না লাগে। এছাড়াও আছে আমাদের ইন্ট্রা অকিউলার ফ্লুইড, মানে চোখের মধ্যে যে তরলটা আছে, অ্যাকুয়াস ফ্লুইড, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার আর হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, একটা চোখের মধ্যে থাকবে, চোখের যে তরলটা অ্যাকুয়াস হিউমার আর হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তো এগুলো হচ্ছে দেহ তরল। দেহ তরলের মধ্যে, বডি ফ্লুইডস এর মধ্যে এরা কি করবে, এগুলো সবগুলোই নিউট্রিয়েন্টস পরিবহন করতে আর অন্যান্য উপাদান পরিবহনে সাহায্য করবে, ওয়েস্ট রিমুভালে সাহায্য করবে। এই ফ্লুইডগুলো, এর মধ্যে থেকে ব্লাড আর লিম্ফ হচ্ছে মেন
বডি ফ্লুইড, ব্লাড আর লিম্ফ হচ্ছে মেন বডি ফ্লুইড। তাহলে বডি ফ্লুইডস দু রকম, ইন্ট্রাসেলুলার যেটা কোষের মধ্যে থাকছে, এক্সট্রাসেলুলার যেটা কোষের বাইরে থাকছে, ঠিক আছে। এবার বডি ফ্লুইডস অনেকগুলো আছে, যেরকম ব্লাড আছে, লিম্ফ আছে, সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা মস্তিষ্ক আর শ্বসনাকাণ্ডে থাকছে, ইন্ট্রাঅকুলার ফ্লুইড চোখে থাকছে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, সাইনোভিয়াল ফ্লুইড এটা দুটো হাড়ের জয়েন্টে থাকবে, সাইনোভিয়াল ফ্লুইড। এই যে ফ্লুইডগুলো এগুলো কি করবে, এগুলো নিউট্রিয়েন্টস মানে পুষ্টিগুলোকে বহন করবে, আরো অন্যান্য কাজ আছে এদের, ঠিক আছে। ওয়েস্টগুলোকে রিমুভ করতে সাহায্য করবে কোষ থেকে, কারণ কোষের মধ্যে তো রাসায়নিক বিক্রিয়া হয় কিনা, ওয়েস্টগুলো যদি জমে যায় কাজ করা যাবে না, ঠিক আছে, এরকম। তো এখান থেকে আমরা বডি ফ্লুইডস এর ধারণা পেয়ে গেলাম। বডি ফ্লুইডস কি জিনিস, যে দেহের তরল যেটা কি করবে, দেহের মধ্যে যে উপাদানগুলো আছে বিভিন্ন কোষে উপাদানগুলোকে পৌঁছাবে, আবার কোষের মধ্যে যে ওয়েস্টগুলো তৈরি হবে সেগুলো আবার নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়, সেগুলোকে দেহ থেকে বার করবে। এটাই হচ্ছে বডি ফ্লুইডস এর মেইন কাজ, ঠিক আছে। এবার বডি ফ্লুইডস তো হলো আমাদের ইন্ট্রোডাকশন নিয়ে, এবার ট্রান্সপোর্ট ইন্ট্রোডাকশন হয়ে গেল, ঠিক আছে। এবার ব্লাডটা, তাহলে আমরা চলে আসবো আমাদের ব্লাড, রক্তের মধ্যে। তো ব্লাড রক্তের মধ্যে কি আছে, রক্ত উৎপত্তি কোথা থেকে, রক্তকে কি বলা হয়, স্পেশাল কানেকটিভ তো এবার হচ্ছে ব্লাড হচ্ছে আমাদের স্পেশাল কানেকটিভ টিস্যু, রক্ত হচ্ছে বিশেষ যোগ কলা, কনসিস্টিং অফ এর মধ্যে কি আছে, কনসিস্টিং অফ ফ্লুইড ম্যাট্রিক্স, ঠিক আছে। তরল আছে, তরলটার নাম কি, প্লাজমা, and formed elements এবং কি করছে, formed elements, fluid matrix and formed elements, এবং কিছু formed elements বলতে কোষগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে রক্ত দুটো উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে formed elements বা ব্লাড সেল, আর একটা হচ্ছে ফ্লুইড জলীয় অংশ বা তরল অংশ। এবার ব্লাডকে কি বলা হচ্ছে, ব্লাডকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কেন বলা হচ্ছে ভাই, কানেকটিভ টিস্যু কেন বলা হচ্ছে, তরল যোগ কলা, কারণ কি, connect various body organs organ and organ system রক্ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অঙ্গতন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করে, সংযোগ স্থাপন করে, তাই বলা হবে কানেকটিভ টিস্যু, ঠিক আছে। এর অরিজিন কোথায় হবে, অরিজিন কোথায় হবে, এর পিএইচ কত হবে, অরিজিনের পর এর পিএইচ কত হবে, ঠিক আছে। ভিসকোসিটি গাঢ়ত্ব বা সান্দ্রতা, ভিসকোসিটি গাঢ়ত্ব বা সান্দ্রতা, এর বাফারগুলো কি কি, তো অরিজিন রক্তের উৎপত্তিগত দিক থেকে কি, মিজোডার্মালি অরিজিন, মিজোডার্মাল ভ্রূণের মিজোডার্ম থেকে এটা উৎপত্তি, তাহলে মিজোডার্মাল অরিজিন, সান্দ্রতা ভিসকোসিটি
4 থেকে 6, জলের থেকে 4 থেকে 6 গুণ ঘন। পিএইচ হচ্ছে 7.4, কিছুটা অ্যালকেলাইন বা ক্ষারীয় প্রকৃতির। বাফার, বাফার মানে কি, রক্তের পিএইচ কে যারা ঠিক রাখে, অ্যাসিডিক হতে দিবে না, ক্ষারীয় হতে দিবে না, ঠিকঠাক জায়গায় মেনটেন রাখবে 7.4 এ, তাদেরকে বলা হবে বাফার। বাফারের নাম কি? একটা বাফার হচ্ছে বাইকার্বনেট আয়ন, ঠিক আছে। এছাড়াও রয়েছে ফসফেট আয়ন, বাইকার্বনেট আয়ন, ফসফেট আয়ন, হিমোগ্লোবিন, এছাড়াও অন্যান্য প্রোটিন আছে। এরা কি করে রক্তের মধ্যে বাফার হিসেবে কাজ করে, রক্তের পিএইচটাকে ঠিক রাখবে, রক্তের পিএইচটাকে ঠিক রাখবে, ঠিক আছে। এরপরে অরিজিন মেসোডার্মাল, ভিসকোসিটি সান্দ্রতা বা গাঢ়ত্ব 4 থেকে 6, পিএইচ 7.4, হালকা মৃদু ক্ষারীয়। বাফারগুলো বাইকার্বনেট, ফসফেট, হিমোগ্লোবিন, অন্যান্য প্রোটিন। আচ্ছা, বাফার হলো, ভিসকোসিটি হলো। এখানে কি আছে? এখানে তরল যোগ বলা হয় ফ্লুইড, তরল। আচ্ছা, কালার, রক্তের কালার কেমন? রক্তের কালার হচ্ছে বর্ণ হচ্ছে রেড, লাল। কিসের জন্য? লোহিত রক্তকণিকার জন্য। লোহিত রক্তকণিকায় কি আছে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক থাকার জন্য রক্তের বর্ণ হচ্ছে লাল। কিছু কিছু প্রাণী আছে যাদের রক্ত হচ্ছে সবুজ বা নীলাভ, ব্লুইশ। তো ওদের রক্তে কি আছে? ওদের রক্তে আছে হিমোসায়ানিন, তাম্র গঠিত রঞ্জক আছে, হিমোসায়ানিন। রক্তের রং লাল কেন? কারণ লোহিত রক্তকণিকা আছে, আর লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন আছে, তার জন্য। তরল কেন? ফ্লুইড কেন? তরল যোগ করা, তরল কেন? কারণ এখানে ম্যাট্রিক্স বেশি থাকবে, ধাত্রের পরিমাণ বেশি, কিন্তু কোষের পরিমাণ কম, এই জন্য হচ্ছে তোমার ফ্লুইড। তাহলে এগুলো হচ্ছে আমাদের রক্তের কমন টার্ম, ঠিক আছে, রক্তের কমন টার্ম। আরেকবার দেখে নেওয়া যাক, রক্ত কি স্পেশাল কানেক্টিভ টিস্যু, ঠিক আছে, কনসিস্টিং অফ ফ্লুইড ম্যাট্রিক্স, ফ্লুইড থাকবে, তরল থাকবে, আর কি থাকবে? ফর্মড এলিমেন্টস। রক্ত হচ্ছে বিশেষ যোগ কলা, ঠিক আছে। কানেক্টিভ কেন বলা হচ্ছে? কানেকশন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, অঙ্গতন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করছে। এর অরিজিন কোথায়? মিজোডার্মালি অরিজিন। কোথা থেকে অরিজিন? মিজোডার্মালি অরিজিন, ঠিক আছে, মিজোডার্মালি ডিরাইভড। সান্দ্রতা, ভিসকোসিটি 4 থেকে 6, পিএইচ 7.4, লিটল বিট অ্যালকালাইন, ঠিক আছে। এরপরে বাফার হিসেবে কি থাকছে? বাইকার্বনেট আয়ন থাকছে, ফসফেট থাকছে, এছাড়াও হিমোগ্লোবিন থাকছে, প্রোটিন থাকছে। এরা কি করছে? রক্তের পিএইচটাকে 7.4 রাখবে, ঠিক আছে। এরপরে রক্তের বর্ণ লাল কেন? কারণ ওখানে লোহিত রক্তকণিকা আছে। লোহিত রক্তকণিকা আবার কি হলো? লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন আছে, যার কারণে রক্তের বর্ণ লাল হয়। কিছু কিছু পতঙ্গের বর্ণ নীল হয় রক্তের। কেন নীলাভ হয়? কারণ ওদের মধ্যে হিমোসায়ানিন, তাম্র গঠিত রঞ্জক আছে, আর তোমার হিমোগ্লোবিন হচ্ছে লৌহ গঠিত রঞ্জক। আচ্ছা, এটা তরল কেন? রক্তটা তরল কেন? কারণ ওর মধ্যে ম্যাট্রিক্স, জলীয় অংশ বেশি, কোষ কম, এই জন্য রক্তটা তরল প্রকৃতির হবে, ঠিক আছে। এবার এই জিনিসটা দেখার পর আমরা এবার এই নীল কালারটা না মুছতে চাই না সহজে। আচ্ছা, এবার ব্লাড কম্পোজিশন পয়েন্টটা দেখব আমরা। কম্পোজিশন, ব্লাড কম্পোজিশন। ব্লাড কম্পোজিশন, রক্তের উপাদান। রক্তের উপাদান কি হবে? এটা হচ্ছে আমাদের ব্লাড। তো
রক্তের মূলত দুরকম উপাদান দেখা যাবে। রক্তের দুটো উপাদান, একটা হচ্ছে ফর্মড এলিমেন্টস যাকে বলা হয় ব্লাড সেল, রক্ত কোষ। কি বলা হয়? ব্লাড সেলস, রক্ত কোষ। আরেকটাকে বলা হবে তোমার প্লাজমা। প্লাজমা হচ্ছে 55%, যেটাকে জলীয় অংশ প্লাজমা, ঠিক আছে। ফ্লুইড, ম্যাট্রিক্স, ধাত্র, তরল, ফর্মড এলিমেন্টস কতটা থাকবে? 45%, ঠিক আছে। এই ডেটাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। রক্তের মধ্যে তরল কোষীয় অংশ হচ্ছে তোমার 45, আর তরল অংশ হচ্ছে 55। তো ব্লাড কম্পোজিশনের দুটো পার্ট। এবার ফর্মড এলিমেন্টস বা ব্লাড সেল, প্লাজমা। ব্লাড সেল বা ফর্মড এলিমেন্টস, ব্লাড সেল বা রক্ত কোষ, এটা হচ্ছে আমাদের তিন রকম। একটাকে বলা হবে এরিথ্রোসাইট, আরেকটাকে বলা হবে লিউকোসাইট, আরেকটাকে বলা হবে থ্রম্বোসাইট, ঠিক আছে। এরিথ্রোসাইট, লিউকোসাইট আর হচ্ছে থ্রম্বোসাইট। এরিথ্রোসাইটকে বলা হবে আরবিসি। কি বলা হবে? আরবিসি। লিউকোসাইটকে বলা হবে ডব্লিউবিসি। আর প্লেটলেটসকে বলা হবে, থ্রম্বোসাইটকে আবার বলা হবে প্লেটলেটস বা অনুচক্রিকা। এরিথ্রোসাইট, আরবিসি, রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা। লিউকোসাইট, বর্ণহীন, লিউকোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিড, লিউকোসাইট বর্ণহীন কোষ। ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল, শ্বেত রক্তকণিকা। থ্রম্বোসাইট বা প্লেটলেটস, অনুচক্রিকা। থ্রম্বো, জমাট বাঁধানোর কোষ, ঠিক আছে। প্লেটলেটস, অনুচক্রিকা। তো তিন প্রকার রক্তের মধ্যে কিন্তু কোষ থাকে। রক্তের মধ্যে তিন রকম কোষ থাকে। তার মধ্যে এই যে লিউকোসাইট আছে, ঠিক আছে, লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা আছে, এটার আবার দুটো ভাগ আছে। শ্বেত রক্তকণিকাগুলো দুই রকমের হয়। একটা শ্বেত রক্তকণিকা হবে গ্র্যানুলোসাইট, ঠিক আছে, গ্র্যানুলোসাইট বা দানাদার। একটা শ্বেত রক্তকণিকা হবে দানাদার, গেল।